এমপি আনোয়ার হত্যা ৩ আসামি ৮ দিনের রিমান্ডে, পশ্চিমবঙ্গে গ্রেফতার কসাই জিহাদ। খুলনায় মূর্তিমান আতঙ্ক, আমানুল্লাহ হত্যা মাদক চোরাচালানে জড়িত। বাজারে অস্বস্তি, ডিমের হালিতে হাফ সেঞ্চুরি, মরিচে ডাবল। জমে উঠেছে উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন প্রচার। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আছি আমি নেহরিন মোস্তফা। শুনছিলেন শিরোনাম। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৩ জনকে ৮ দিনকার রিমান্ড দিয়েছে আদালত। দুপুর ২:৩০টার কিছু আগে ডিবি কার্যালয় থেকে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃত আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সেলেস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজির ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত ৩ জনের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, যে পর্যন্ত তাদের কাছ থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়া যাবে সেই পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের ঘটনায় বৃহস্পতিবার ভারতের বনগাঁ থেকে গ্রেফতারকৃত কসাই জিহাদ হাওলাদারকে শুক্রবার সকালে আদালতে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদপত্র আনন্দবাজার সিআইডির সূত্রে উল্লেখ করে বলেছে, খুনের অন্তত ২ মাস আগে মুম্বাই থেকে কলকাতায় আনা হয়েছিল কসাই জিহাদকে। তিনি জেরার মুখে স্বীকার করেছেন, প্রথমে আজিমকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়, তারপর দেহ কাটা হয় টুকরো টুকরো করে, হাড় এবং মাংস আলাদা করা হয়। ভারতের গণমাধ্যম বারাসত আদালতে জিহাদকে হাজির করানো হলে তাকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। এ সময় জিহাদের মুখে কাপড় দিয়ে ঢাকা ছিল। পুলিশের গাড়ি থেকে নেমে তিনি আদালতে ঢুকে যান। সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব তিনি দেননি। আদালতের মাধ্যমে জিহাদকে নিজেদের হেফাজতে চাইবেন গোয়েন্দা। ইতিমধ্যে অভিযুক্তকে আমরা জানি আদালতে নিয়ে আসা হয়েছে, সেক্ষেত্রে সিআইডি কি চাইবে? চাঞ্চল্যকর তথ্য, রীতিমতো পরিকল্পনা করেই খুন করা হয়েছিল বাংলাদেশের ঝিনাইদহের আওয়ামী লীগের সাংসদকে। প্রায় ২.৫ মাস ধরে এই পরিকল্পনা হয়েছিল। ময়ূক ঠাকুর চক্র। এমপি আনোয়ারের ঘটনায় গ্রেফতারকৃত ৩ আসামিকে আদালতে নেওয়া হয়েছে। তাদের রিমান্ড শুনানির বিষয় জানতে আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে। ফেরদৌস, আপনি তো ওখানে উপস্থিত আছেন, একটু আমাদেরকে যদি বিস্তারিত জানাতেন। তাদেরকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ইতিমধ্যে আদালত তাদেরকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এরিন। সেই খবরটি আমরা একটু আগেই জানলাম। আপনি জানেন যে তাদেরকে যে মামলায় এই আদালতে হাজির করা হয়েছিল সেটি এমপি আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন তিনি করেছিলেন শেরেবাংলা নগর থানার একটি অপহরণ মামলা। সেই মামলাটি পরবর্তীতে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের পরে আজকে তাকে আদালতে হাজির করেন এবং আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে, সেটাকে প্রত্যেকের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং সেই রিমান্ডের তাদেরকে যে কোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ মোতাবেক তাদের সেই রিমান্ডটি চলবে। আর আদালতে আইনজীবী যিনি ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, তার সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি এখনো আছেন। আমরা একটু চেষ্টা করি তার সঙ্গে কথা বলার। আব্দুল সাত্তার ভূঁইয়া এখানে এখনো আছেন। আব্দুল সাত্তার ভাই, একটু বলবেন আমাদেরকে? আব্দুল সাত্তার দুলাল ভাই এখানে রয়েছে। আব্দুল সাত্তার দুলাল ভাই, একটু যদি বলতেন যে আদালত কি বললেন এবং আসামিরা আসলে কি বলেছেন আদালতে, আরেকবার যদি। আসামিরা, একজন আসামি তার আইনজীবী যিনি হিসাবে নিয়োজিত হইতে চেয়েছিলেন সেই ওকলাতনামা সিগনেচার করতে বললো যে আমি তো কিছু জানি না, আমি কেন আসামি হইলাম। কে বলেছেন? এই যে মহিলা সেলেস্টি রহমান। বাকি কারোর কোনো বক্তব্য ছিল না এবং তাদের কোনো অ্যাডভোকেটও ছিল না, কারোর কোনো বক্তব্য ছিল না। আদালত কি করলেন?
আদালত এখানে করার, আদালত আমাদের বক্তব্য শুনে রিমান্ড 8 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। জি। কিভাবে রিমান্ডটা রিমান্ডটা চলবে 8 দিন রিমান্ড, প্রত্যেকের ভিন্ন ভিন্ন ভাবে, প্রত্যেক আসামের 8 দিন করে। একটা বিষয় যে আপনি বলেছেন যে মামলাটা ছিল অপহরণ মামলা, সেটা পরবর্তীতে হত্যায় কনভার্ট হতে পারে, এখনো পর্যন্ত কি অবস্থা আছে, কি হবে, আইনি ব্যাখ্যা কি? আইনি ব্যাখ্যা তো হত্যায় কনভার্ট হবে, যেহেতু তার লাশের আমরা সন্ধান পেয়েছি, যদিও রেকর্ডে এখনো কিছু নাই। কারণ ভারতীয় আদালতে আজকের একজন আসামি পুলিশ হয়েছে, যিনি ওই মাংস কেটে কেটে হাড্ডি থেকে একজন কসাই হ্যাঁ আলাদা করছে, তার 12 দিনের রিমান্ডও মঞ্জুর হয়েছে ভারতীয় আদালতে বারাসাতে। আলটিমেটলি হত্যা মামলায় বিচারটা অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। শুনছিলেন আব্দুস সাত্তার দুলাল, যিনি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এই আদালতের। তারা আদালতে তোলার পরে তাদের শুনানির পরপরই যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে, এই আসামিদের প্রত্যেককে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তার মধ্যে শুধুমাত্র সিলিস্তির রহমান, তিনি আদালতে শুধু একটি কথা বলেছেন যে তাকে কেন এই মামলায় আটক করা হয়েছে, শুধু এতটুকু কথাই বলেছেন। এবং তিনি আসলে এখনো পর্যন্ত আসামিদের পক্ষ থেকে বা তার পক্ষ থেকে কোনো আইনজীবী এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি। এই হলো আদালত চত্বর থেকে সর্বশেষ পরিস্থিতি। এখন প্রত্যেক আসামিকে হাজত থেকে আবারও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ তাদের যে এখন হাজতে রাখা এবং সেখান থেকে যে রিমান্ডের প্রক্রিয়াগুলো সেগুলো শুরু হবে। তো এই হলো আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। নেহরিন, ধন্যবাদ ফেরদৌস আপনাকে। আমরা দর্শক শুনছিলাম, আদালতে আমাদের সহকর্মী ফেরদৌস ছিল এবং উনি আমাদেরকে বিস্তারিত জানালেন ওখানের পরিস্থিতি। গত 1 মাস ধরে বেড়ে যাওয়া দামেই আটকে আছে দ্রব্যমূল্যের বাজার। ডিমের হালিতে হাফ সেঞ্চুরি আর মরিচের ডাবল সেঞ্চুরি। কিছু সবজির দাম কমলেও দাম বাড়তি আলু পেঁয়াজের। গেল সপ্তাহেই কাঁচামরিচের দাম উঠেছিল কেজিতে 200। চলতি সপ্তাহেও সেই ধারাই অব্যাহত। ধরন ভেদে কেজিতে 10-20 টাকা কম হচ্ছে বলছেন বিক্রেতারা। কাঁচামরিচ আগে ছিল 70 টাকা 80 টাকা, এখন হয়ে গেছে 180 থেকে 200 টাকা। এখন মোটামুটি অন্য সবজির দাম কমে আছে, শুধু 4-5 পদের আইটেমের একটু দাম বেশি। বাজারে সবজি সরবরাহ থাকায় বেশ কিছু সবজির দাম এখন কেজিতে কমেছে 10 টাকা, কিন্তু কাঁচা পেঁপে কিনতে এখনো গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। আমাদের গ্রামে লাউ হচ্ছে 5 টাকা থেকে 8 টাকা পর্যন্ত বিক্রি হয়, সেই লাউ এখানে 50 টাকা। তবে গেল সপ্তাহের তুলনায় দাম বেড়েছে আলু আর পেঁয়াজের, কেজিতে বাড়তি প্রায় 5 থেকে 10 টাকা। নর্মাল আলুটাই নিলাম, আর পেঁয়াজ তো 60 টাকা ছিল, এখন 75 টাকা। বাজারে ডিমের হালি হাফ সেঞ্চুরি ছুঁয়েছে আগেই। মুরগি আর গরুর মাংসের দামও রয়েছে অপরিবর্তিত। প্রায় 2 মাস পরে আমি গরুর মাংস নিচ্ছি, 2 কেজি গরুর মাংস 1600 টাকা নিচ্ছে। তো এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ আসলে কিভাবে খাবে? কমার সম্ভাবনা তো আর দেখতেছি না, যা কি দিন বাড়তেছি, 10 টাকা 20 টাকা শতে বাড়তেছে। বাজার পরিস্থিতিতে অসন্তোষ আছে সাধারণ মানুষের। বলছেন সরকারের মনিটরিং সেল সঠিকভাবে কাজ করলে হয়তো ভোগান্তি কমতো সাধারণের। মূল্য বৃদ্ধি হবে ঠিক আছে, কিন্তু এটা তো তার কস্টের সাথে রিলেটিভ হতে হবে, যে আমার কস্টিংটা কত, এর প্রাইসিংটা কত হতে পারে। এই মনিটরিংটা প্রপারলি আমাদের দেশে নেই। ধরেন চাউল যদি আগে কিনতাম 60 টাকা, এখন সেই চাউল 80 টাকা, তাহলে 20 টাকা কেজিতে বেশি। সেক্ষেত্রে আমাদের জন্য চলা কঠিন না? কঠিন। অর্থাৎ সব মিলে আমরা ভালো নেই। কিশোর জাহান, ATN নিউজ, ঢাকা। এবার উপজেলা নির্বাচন প্রসঙ্গ। মুন্সিগঞ্জের সিরাজদি খান ও শ্রীনগর উপজেলা পরিষদের ভোট তৃতীয় ধাপে আগামী 29 মে। শ্রীনগরের কোলাপাড়া থেকে প্রচারণার খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। আগামী 29 মে মুন্সিগঞ্জের 2টি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, সিরাজদি খান, শ্রীনগর। আমি আছি শ্রীনগর উপজেলায় যে এম রহমান কমপ্লেক্সে, যে আসলে এখানে এসে দেখেছি যে সকাল থেকে প্রার্থীর সমর্থকরা বিভিন্নভাবে লিফলেট নিয়ে কিন্তু আপনার বিভিন্ন দোকানে দোকানে ভোট প্রার্থনা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে মুন্সিগঞ্জের যে শ্রীনগর উপজেলা রয়েছে প্রায় 14টি ইউনিয়ন, এখানে 93টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে কিন্তু আপনার প্রায় 2,57,000 ভোটার রয়েছে যারা 29 তারিখে ভোট প্রদান করবেন। এই অঞ্চলে কিন্তু 2 জন প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, 2 জন প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে, এবং 2 জন প্রার্থীর মধ্যেই কিন্তু আপনার একটি প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান রয়েছে আর কি, আমরা যতটুকু জানতে পেরেছি। যারা সমর্থক রয়েছে তাদের সাথে আমি কথা বলবো, আসলে জানতে চাইবো যে তারা আসলে কীরকম প্রার্থী চান। এই কাপ প্রেস মার্কার প্রার্থী মশিউর রহমান মামুন, উনি বিগত 5 বছর আমাদেরকে যে সুন্দরভাবে পরিচালনা করেছে সততার সহিত, ন্যায়ের সহিত, তার সততার প্রতি মুগ্ধ হয়ে আমরা ওনার নির্বাচন করার জন্য মাঠে আছি।
ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি শুনলেন যে আসলে এই যে মামুন এই বিগত দিনেও কিন্তু এই অঞ্চলে উপজেলা নির্বাচন করেছেন এবং তার জনসমর্থন রয়েছে। আসলে এরকম একটা পরিস্থিতি কিন্তু আনন্দঘন মুহূর্তে মুন্সিগঞ্জের শ্রীনগরের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে শ্রীনগর থেকে সর্বশেষ পরিস্থিতি। 29 মে তৃতীয় ধাপের বাগেরহাটে মোড়লগঞ্জ, শরণখোলা ও মংলা উপজেলা নির্বাচন প্রচারণায় ব্যস্ত উপকূলীয় 3 উপজেলার প্রার্থী ও তাদের সমর্থকরা। মোড়লগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, সেখানকার নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। মেহরিন, আপনি জানেন যে তৃতীয় ধাপের যে নির্বাচন, সেই নির্বাচন বাগেরহাটের 3টি উপজেলায় অনুষ্ঠিত হবে, শরণখোলা, মোড়লগঞ্জ এবং মোংলাতে। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমালের কিন্তু একটি প্রভাব এই মুহূর্তে বাগেরহাটের দিকে আস্তে আস্তে পড়ছে এবং গরমের মাত্রাটা অতিরিক্ত বেড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে সেই সব উপেক্ষা করে, যদিও মনের ভিতরে এদের আতঙ্ক রয়েছে, সেই সকল আতঙ্ককে উপেক্ষা করেও কিন্তু তারা এখন প্রচারণায় ব্যস্ত। এমনকি দেখা গেছে যে সকল পেশা এবং সকল শ্রেণীর মানুষ কিন্তু এইভাবে প্রচারণায় আছে। আমি একটু জানিয়ে রাখছি আপনাকে যে গত যে 2 ধাপের নির্বাচন গেল, এই 2 ধাপের নির্বাচন কিন্তু বাগেরহাটে অবাধ ও সুষ্ঠু হয়েছে। তো সেক্ষেত্রে মানুষ যে ভোট দিতে পেরেছে, সেই ভোট দেওয়ার আগ্রহ কিন্তু এই 3টি উপজেলার যারা রয়েছেন ভোটাররা, তারা কিন্তু ইচ্ছা পোষণ করছেন বা আগ্রহ পোষণ করছেন। পাশাপাশি যে ঝড়ের আতঙ্ক সেটা যে সিডর যে আতঙ্ক, আইলার আতঙ্ক তেমনটি না হলেও সিডর নিয়ে কিন্তু মানুষের মনের মধ্যে একটি বিরাট আতঙ্ক বিরাজ করে। মানুষকে সেই স্মৃতিগুলো বারবার মনে করিয়ে দেয় যে 21টি লাশ একটি কবরে দাফন করা হয়েছিল। তো এরপরে যে সিডরের রাত্রে একাধিক বাচ্চার জন্ম হয়েছিল, সেই সবের মধ্য দিয়ে কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা চলে আসছে। এখানে আমি 3টি উপজেলা ঘুরে দেখতে পেয়েছি যে উপজেলা চেয়ারম্যানের যে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের থেকে যে যারা উপজেলা ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন, তাদের প্রচারণা কিন্তু অনেকটাই বেশি। তো মেহরিন, এই ছিল বাগেরহাটের 3য় ধাপের নির্বাচন নিয়ে সর্বশেষ। ধন্যবাদ বাবু আপনাকে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে শোনানো খবর সঙ্গে আরো যা থাকছে। মালয়েশিয়ার কথা বলে কিরগিজস্তানে পাঠিয়েছে দালালরা, প্রাণ বাঁচানোই দায়। ঝিনাইদহে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নিহত মা, আহত স্ত্রী। দেশের খবরে আবার স্বাগত, আপনাদের সাথে আছি আমি নেহরিন মুস্তফা। ভাগ্য বদলে স্বপ্ন ছিল মালয়েশিয়া যাওয়ার, অথচ দালাল চক্র পাঠিয়ে দেয় কিরগিজস্তানের নামে অচেনা অজানা এক দেশে। সেখানে গিয়ে মহাবিপদ, কাজ নেই, খাবার নেই, থাকার জায়গা নেই। ভিনদেশীদের অত্যাচারে প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়। দেশে ফেরার আকুতি নিয়ে অসহায় তাদের পরিবারগুলো। বিদেশ যাওয়ার সময় মেয়ে বাবাকে বলেছিল তাকে ছাড়া থাকতে পারবে না, যেও না। বাবা শোনেনি তার কথা। বাবাকে ফিরে পেতে এখন থামছে না মেয়ের চোখের পানি। আমি বলছিলাম আব্বুরে যেতে না, আব্বুও গেছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর পাঁচানি গ্রামের মোহাম্মদ শরীফ 2 কন্যা ও 1 ছেলের জনক। দরিদ্র মানুষটি সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে গার্মেন্টসের চাকরি ছেড়ে মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে টাকা দেন দালালকে। তবে দালাল তাকে পাঠায় অজানা এক দেশ কিরগিজস্তানে। সেখানে গিয়ে কাজ না পেলেও পেয়েছেন অত্যাচারে জর্জরিত দুর্বিষহ জীবন। আমার ছেলে মেয়ে শুরু রাইখা যাওয়ার প্রয়োজন ছিল না, যা কামাইতো এটি আমরা আলহামদুলিল্লাহ ঋণ ফিন করে 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাইলাম, আর এখন কি হুনতাছি। প্রতারণার শিকার যুবকরা জানিয়েছেন কিরগিজস্তানে যাদের অধীনে কাজ করছেন তাদের নিষ্ঠুর নির্মমতায় জীবন বাঁচানো দায়। এরই মাঝে শুরু হয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের উপর সহিংস হামলা। দেশে ফিরে বাঁচতে চান আটকে পড়া বাংলাদেশিরা। 1 বছর ঘুরায় আমার হঠাৎ করে কিরগিজস্তান ফাটাই দিয়েছে। কিরগিজস্তানে আমি এখন ভাই খুব বিপদে আছি। বৃষ্টি বাদল দিয়া এত ঠান্ডা দিয়া আমি কাজ করি, তবে কাজ করার পরও টাকা পাই না, টাকা ছেলে মারধর করে। আটকে পড়া 10 বাংলাদেশি যুবকের মধ্যে কেউ কেউ জীবন হাতে নিয়ে দেশে ফিরতে পেরেছেন।
বাকিদেরও ফিরিয়ে আনা হোক এই আকুতি তাদের পরিবারের। এরই যে হবে আমরা তো কল্পনা করিনি। যেমন হোক আপনারা দয়া করে আমার বাংলাদেশে আনার ব্যবস্থা করে দেন। সরকারে যেমন আমার ভোলা ঠিক মতো আমার বলবি চাই না, আমি আর কিছু চাই না, আমার ভোলা চাই। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঝিনাইদহ সদরে এক নারীকে গলা কেটে হত্যা করেছে ডাকাতরা। এ সময় তার পুত্রবধূরও গলা কাটা হয়, তবে গুরুতর আহত অবস্থায় বেঁচে যান তিনি। নিহত ফাতেমা খাতুন খালকুলা গ্রামের দুবাই প্রবাসী আবেদ আলীর স্ত্রী, আর আহত হয়েছেন তাদের মালয়েশিয়া প্রবাসী ছেলে মেহেদি হাসানের স্ত্রী বিথি খাতুন। পুলিশ জানায় গত রাতে ওই বাড়ির দেয়াল ভেঙে ঘরে ঢুকে ফাতেমা খাতুনকে গলা কেটে হত্যা করে ডাকাতরা। এরপর বিথি খাতুনের গলা কাটে তারা। তাদেরকে মৃত ভেবে ঘর থেকে টাকা পয়সা নিয়ে যায় ডাকাতরা। পরে গলা কাটা অবস্থাতেই বিথি প্রতিবেশীর বাড়িতে গিয়ে খবর দেয়। তাকে সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। তার বক্তব্যের ভিত্তিতে দুর্গাপুর গ্রামের সাগর হোসেন ও পশ্চিম ঝিনাইদহের সুশান্তকে আটক করেছে পুলিশ। দেশের খবর নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, ফিরে এসে কিছুক্ষণ মধ্যেই। আবার স্বাগত দেশের খবরে। ক্লোজ আপ ওয়ানের প্রথম আসর মাতিয়েছেন রিঙ্কু। লোকগানে তার বলিষ্ঠ কণ্ঠস্বর জানান দিয়েছিল এক গুণী শিল্পীর আগমনী বার্তা। 4 বার স্ট্রোক করে রিঙ্কু এখন গান থেকে অনেক দূরে। সব ছেড়ে জনপ্রিয় সেই সঙ্গীত শিল্পী পড়ে আছেন তার গ্রামের বাড়িতে। কেমন আছেন রিঙ্কু জানিয়েছেন আমাদের নওগাঁ প্রতিনিধি রায়হান আলম। দেখুন ডেস্ক রিপোর্ট। ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম আসরে খোঁজ মিলল যে নবীন গায়কের। লোকগানে তিনি রীতিমতো বাজিবাদ করে ফেললেন। রিঙ্কু নাম মশিউর রহমান রিঙ্কু সেই আসরে হলেন সেরা 5। এরপর কেবলই তার সঙ্গীতাঙ্গন মাতিয়ে দাপিয়ে চলা। হঠাৎ হারিয়ে গেলেন রিঙ্কু। টেলিভিশন মঞ্চ কোথাও নেই তিনি। 4বার স্ট্রোক করে নীরবে নিজেকে সরিয়ে নিয়েছেন গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বরসাওতা গ্রামে। পারেন না ঠিকমতো চলাফেরা করতেও। 2016 সালে মারা যান রিঙ্কুর বাবা। অস্ট্রেলিয়ায় স্টেজ শো করতে গিয়ে বাবার মৃত্যু শোকে স্টেজেই স্ট্রোক হয়। এরপর 2020 সালের মধ্যে দেশে আরও 3বার স্ট্রোকে আক্রান্ত হন। ভাগ্য তাকে সরিয়ে নিয়েছে তার সবচেয়ে প্রিয় গানের জগৎ থেকে। যারা ছিল ওর সাথে তারা কেউ খোঁজ খবর নেয়নি, এমন চাই না। গান জগতের অফার এখনো পাই, কিন্তু আমি তো নিজে ভালো করে গাইতে পারি না। অসুস্থ হওয়ার পর এক নিভৃত নিঃসঙ্গ জীবন বেছে নিয়েছেন রিঙ্কু। ক্লোজ আপ ওয়ানের সেই সহশিল্পী বা আয়োজক কেউ তার খোঁজ নেননি। রিঙ্কু কারো সহানুভূতি চানও না। অভিমানে তিনি আর গানের জগতে ফিরতেও চান না। অফার তো আছে, আমি গাই না, ভালো গাইতে পারি না, গাই না। এমন প্রতিভাবান একজন শিল্পী অসুস্থ হয়ে পড়ে আছেন, মেনে নিতে পারেন না তার স্বজনরা। প্রিয় শিল্পীর সুস্থতার জন্য দোয়া চান তারা। আল্লাহর কাছে দোয়া করি যাতে ভাই আবার আমাদের কাছে আগের রূপে ফিরে আসতে পারে। তার যে ভক্তরা আছে সবাই চায় সে যেন আবারও গানের জগতে ফিরে আসতে পারে। আমাদের সবার প্রত্যাশা ও প্রার্থনা রিঙ্কু সুস্থ হয়ে উঠবেন, স্বমহিমায় ফিরে আসবেন গানের আসরে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এমপি আনার হত্যা, 3 আসামি 8 দিনের রিমান্ডে। পশ্চিমবঙ্গে গ্রেফতার কসাই জিহাদ। খুলনায় মূর্তিমান আতঙ্ক আমানুল্লাহ, হত্যা মাদক চোরাচালানে জড়িত। বাজারে অস্বস্তি, ডিমের হালিতে হাফ সেঞ্চুরি, মরিচে ডাবল। জমে উঠেছে উপজেলা পরিষদের 3য় ধাপের নির্বাচনের প্রচার।
মালয়েশিয়ার কথা বলে কিরগিজস্তানে পাঠিয়েছে দালালরা, প্রাণ বাঁচানোই দায়। ঝিনাইদহে প্রবাসীর বাড়িতে ডাকাতে নিহত মা, আহত স্ত্রী। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেশের খবর আজ পর্যন্তই। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ।